বন্ধুরা, এক মহিলা নিজের অভিযোগ নিয়ে থানায় পৌঁছলেন, কিন্তু থানায় গিয়ে যখন তিনি এসপি সাহেবের সঙ্গে দেখা করলেন তিনি হতবাক হয়ে গেলেন। কারণ তিনি আর কেউ নন, তিনি তার সেই স্বামী যার সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছিল। এই সাক্ষাৎ শুধু সেই মহিলার জন্য নয়, এসপি সাহেবের জন্য খুবই অপ্রস্তুত করা ছিল। তাদের ওই সাক্ষাৎ পুরো থানাতে যেন এক নিস্তব্ধতা ছড়িয়ে দিয়েছিল। এদিকে এই খবর যখন থানার বাইরে প্রকাশ পেল তখন জেলায় এই বিষয় নিয়ে কথাবার্তা বলা শুরু হলো। আর তারপর যে ঘটনা ঘটলো তা জানলে আপনাদেরও হাড় হিম হয়ে যাবে। তাহলে চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে এই ঘটনার সম্পূর্ণ সত্যতা জেনে নেওয়া যাক। তবে কাহিনী শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিও অল করে রাখুন, যাতে আমি যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। বন্ধুরা, প্রীতি শর্মা, যিনি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে কখনো পিছুপা হননি, তিনি নিজের জীবনের সবথেকে বড় সমস্যা নিয়ে সেদিন থানায় পৌঁছেছিলেন। প্রীতির জীবন একদিন আনন্দে ভরা থাকতো, কিন্তু যবের থেকে তার ডিভোর্স হয়েছিল তবের থেকে তার জীবন যেন শূন্য হয়ে গেছিল। তার জীবনে যেন কোনো আনন্দ ছিল না, কোনো উৎফুল্ল ছিল না। প্রীতি একাই নিজের একমাত্র সন্তানের দেখাশোনা করত, তার লালন পালন করত। সমাজের প্রতিটি প্রতিকূলতাকে সে নিজের হাতে একাই দমন করার চেষ্টা করত। সেদিন প্রীতি একটি খুব দরকারি রিপোর্ট লেখানোর জন্য থানায় এসেছিল। তার পাশের কিছু অসামাজিক তথ্য তার জীবনযাপনে বাধা সৃষ্টি করছিল। প্রীতি অনেকবার তাদের বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু যখন তারা কোনো কথাই শোনেনি এবং এই ঘটনাটি তার হাতের বাইরে চলে যেতে লাগলো তখন সে পুলিশের রিপোর্ট করার কথা ভাবলো। কিন্তু প্রীতি যখনই থানায় প্রবেশ করলো তখন তার খুব অদ্ভুত অনুভূতি হতে লাগলো। থানার পরিবেশ তাকে একটি অন্য জীবনের কথা মনে পড়িয়ে দিচ্ছিল। সে সবার আগে থানার সাধারণ কর্মীদের কাছে এই বিষয় নিয়ে কথা বলতে গেল, কিন্তু তারা জানালো এই ঘটনা জেলার এসপি সাহেবের কাছেই তুলে ধরতে হবে। প্রীতি যখন তাদের মুখে কথা শুনল তখন প্রীতি তাদের নির্দেশের পালন করতে লাগলো এবং এসপি সাহেবের জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু যখনই এসপি সাহেব থানায় প্রবেশ করলো তখন তার চোখ যেন ছানা বড়া হয়ে গেল। কারণ সেই মুহূর্তে থানায় যিনি প্রবেশ করেছিলেন তিনি আর কেউ নন, তিনি তার ডিভোর্সি স্বামী, যার সঙ্গে তার 5 বছর আগে ডিভোর্স হয়ে গেছিল, অমিত চৌধুরী, যার সঙ্গে একদিন প্রীতির বিয়ে হয়েছিল। আজ সেই ব্যক্তি জেলার এসপি হয়েছেন। অমিতের পোশাক এবং তার কঠোর ব্যক্তিত্ব দেখে প্রীতির হৃদয় যেন কম্পিত হয়ে উঠল। প্রীতি এটা বিশ্বাস করতে পারছিল না যে এত বছর পর আবার সে ওই ব্যক্তির মুখোমুখি হবে, যেই ব্যক্তি একদিন তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়েও তাকে একা ছেড়ে দিয়েছিল। এদিকে অমিত প্রীতিকে দেখে হতবাক হয়ে গেল। তাদের দুজনের মনেই অনেক প্রশ্ন, পুরনো দিনের অনেক স্মৃতি যেন উজাগর হয়ে উঠল। তাদের এই সম্পর্ক, তাদের এই দেখা এমন একটি সংযোগ ছিল যা তাদের দুজনকেই তাদের অতীতে ঠেলে দিয়েছিল। প্রীতি স্বপ্নেও কোনোদিনও এটা ভাবতে পারেনি নিজের সমস্যার জন্য তাকে ওই ব্যক্তির কাছে যেতে হবে, যেই ব্যক্তি একদিন তাকে একা ছেড়ে চলে এসেছিল, যে ব্যক্তির সঙ্গে সে একদিন নিজের সমস্ত সম্পর্ক ছেদ করে দিয়েছিল। অমিত যে এতক্ষণ নিজের পোশাক নিয়ে গর্বিত ছিল সে হঠাৎ করে একটু অসহজ অনুভব করতে লাগলো। প্রীতিকে দেখা মাত্রই তার মনে পুরনো দিনের স্মৃতি উজাগর হয়ে উঠল। এমন এক সময় ছিল যখন তারা দুজন একে অপরের সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল, কিন্তু পরিস্থিতি আর কিছু ভুল বোঝাবুঝি তাদের এই সুন্দর সম্পর্ককে নষ্ট করে দিয়েছিল। প্রীতির পা কাঁপতে লাগলো। সে হাজার চেষ্টা করেও অমিতের কেবিনে ঢুকতে পারছিল না। সে নিজের হাতের ফাইলটাকে শক্ত করে ধরে রেখেছিল, যেই ফাইলে সে নিজের কমপ্লেনগুলো লিখে রেখেছিল। প্রীতি বুঝতে পারছিল না এখন সে কি করবে। তার মধ্যে রাগ, অভিমান এমনভাবে কাজ করছিল যে সে নিজেকে সামলে রাখতে পারছিল না। এদিকে অমিত যখন প্রীতিকে দেখল তখন সে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো এবং প্রীতির দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। অমিত চাইলেও প্রীতির সঙ্গে কথা বলতে পারছিল না, কারণ তার অন্তরে অপরাধ বোধ কাজ করছিল। কিন্তু তার পোশাক,
তার পদ তাকে অনুপ্রাণিত করছিল যে সে নিজের পদের গরিমা বজায় রাখুক। অমিত নিজের ভাবনাগুলোর উপর নিয়ন্ত্রণ করে প্রীতিকে জিজ্ঞেস করল, কি কমপ্লেন আছে? কিন্তু অমিতের এই কথার মধ্যে এক গভীর বেদনা ছিল, যা প্রীতি খুব ভালোভাবেই অনুভব করতে পারল। প্রীতি বলতে লাগলো, এটি আমার ব্যক্তিগত সমস্যা। আমি এখানে সমস্যার সমাধানের আশা নিয়ে এসেছি। আমি চাইবো যাতে কোনো ব্যক্তিগত পক্ষপাত এর মধ্যে না প্রবেশ করে। প্রীতির কথা শুনে অমিত আশ্চর্য হয়ে পড়ল। সে এটা বুঝতে পারল প্রীতি আজও নিজের অভিমান এবং নিজের আত্মমর্যাদা বজায় রেখেছে। অমিত প্রীতির কাছ থেকে ফাইলটা নিল এবং পড়তে শুরু করলো, কিন্তু তার মনে অতীতের সমস্ত স্মৃতি যেন চলচ্চিত্রের মতো ভেসে উঠতে লাগলো। সেই সব মুহূর্ত যখন তারা দুজনে খুশি এবং সংঘর্ষের মুহূর্তগুলো ভাগ করে নিয়েছিল, আর সেই দিনের কথা যখন তাদের দুজনের সম্পর্কের মধ্যে তিক্ততা প্রবেশ করেছিল। প্রীতি অনুভব করছিল অমিত তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু সে কোনোভাবেই অমিতকে এটা বুঝতে দিতে চাইছিল না যে সেও তার জন্য কিছু অনুভব করছে। প্রীতির মনেও হাজার প্রশ্ন উঠছিল। সে ভাবছিল, অমিত কি আজও এমন মানুষই রয়েছে যে একদিন তার সমস্ত কথা শুনতে অস্বীকার করেছিল, তাকে অস্বীকার করেছিল, তাকে অবহেলা করেছিল। কিন্তু প্রীতি এটাও জানতো এই সময় পুরনো দিনের কথাগুলোকে মনে করার সময় নয়। এই সময় হলো বর্তমান সমস্যা থেকে ঘুরে দাঁড়ানোর। সেই বন্ধ ঘরের নিস্তব্ধতায় তাদের দুজনের হৃদয়ের কথাগুলো যেন চিৎকার করে করে নিজেদের মনের ভাব প্রকাশ করতে চাইছিল। তারা এটা পরিষ্কার বুঝতে পারছিল অতীতের স্মৃতিগুলো বর্তমানেও তাদের জীবনে প্রভাব বিস্তার করছে। প্রীতি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো এবং অমিতের দিকে তাকিয়ে নিজের সমস্যা তাকে বলা শুরু করলো। সে বলতে লাগলো, আমার পাশেই কিছু অসামাজিক কাজকর্ম প্রতিদিন আমাকে বিরক্ত করছে। আমি সেখানে থাকতে পারছি না। তারা প্রতিদিন আমার বাড়ির আশেপাশে নোংরা করে রাখে। প্রতিদিন রাত্রে তারা চিৎকার চেঁচামেচি করে এবং আমি এতে খুবই ভীত হয়ে থাকি, কারণ আমি আমার সন্তানকে নিয়ে একা থাকি আর আমার দেখার মতো কেউ নেই। তাই আমাকে এই বিষয় নিয়ে তো কোনো না কোনো স্টেপ নিতেই হবে। আমি অনেকবার তাদের বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা আমার কোনো কথাই শুনতে রাজি নয়। তাই বাধ্য হয়ে আমি পুলিশের কাছে এসেছি। আমি চাই পুলিশ যেন এই ঘটনাকে গম্ভীরভাবে দেখে। অমিত তার সমস্ত কথা মন দিয়ে শুনছিল। অমিত এটা পরিষ্কার বুঝতে পারছিল প্রীতি এই অবস্থায় পৌঁছতে গিয়ে কত সংঘর্ষ করেছে, কত প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে। অমিত বলতে লাগলো, এই বিষয়টা অনেক গম্ভীর। এমনটা বলে সে প্রীতির ফাইলটা বন্ধ করে দিল। অমিত বলতে লাগলো, এই বিষয়টা আমি খুব তাড়াতাড়ি দেখব। খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে কোনো না কোনো স্টেপ নেওয়া হবে। আমি ব্যক্তিগতভাবে আপনাকে আশ্বস্ত করছি যে আপনার সুরক্ষার সমস্ত দায়িত্ব আমি নেব। অমিতের আওয়াজের মধ্যে দৃঢ়তা ছিল, কিন্তু সেই আওয়াজে কোনো না কোনো জায়গায় একটা অপরাধ বোধও বোঝা যাচ্ছিল। প্রীতি অমিতের দিকে তাকালো। সে নিজেকে ধরে রাখতে পারল না। সে বলতে লাগলো, আপনি এখন বলছেন আপনি ব্যক্তিগতভাবে এটা চেষ্টা করবেন যাতে তারা আমার কোনো ক্ষতি না করতে পারে, কিন্তু আপনি তখন কোথায় ছিলেন যখন সবথেকে বেশি আমার আপনাকে প্রয়োজন ছিল? যখন আপনি আমার সমস্ত আশা চূর্ণ বিচূর্ণ করেছিলেন এবং আমাকে একা একা সংঘর্ষ করার জন্য ছেড়ে দিয়েছিলেন। অমিত প্রীতির মুখে এই সমস্ত কথা শুনে অপ্রস্তুতির মধ্যে পড়ে গেল। সে ভেবেছিল সে এই সাক্ষাৎকে শুধুমাত্র একটি পেশাভিত্তিক সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ রাখবে, কিন্তু প্রীতির এই কথাগুলো তাকে পুরনো দিনের দিকে ঠেলে দিল। অমিত জানত প্রীতির এই প্রশ্নের কোনো উত্তর তার কাছে ছিল না। অমিত বলতে লাগলো, প্রীতি, আমি জানি আমি আপনার সঙ্গে অনেক ভুল করেছি, কিন্তু এই মুহূর্তে আমি আপনার স্বামী নই। আমি একজন উচ্চপদস্থ পুলিশ কর্মচারী। আমার কর্তব্য আমি আপনার সাহায্য করি, আর আমি নিজের কর্তব্য অবশ্যই পালন করব। প্রীতির চোখে মুখে পুরনো দিনের স্মৃতিগুলো যেন উজাগর হয়ে উঠল। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে কতটা ব্যথিত হয়েছিল। প্রীতি বলতে লাগলো, আমি আপনার কাছে সহানুভূতি চাই না। আমি চাই যাতে আমি যে বিষয় নিয়ে এখানে এসেছি সেই বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি স্টেপ নেওয়া হোক। আপনি যদি সত্যি নিজের কর্মের প্রতি সৎ থাকেন তাহলে আমি আপনার জন্য অপেক্ষা করব,
কিন্তু একটা কথা স্পষ্ট মনে রাখবেন, আমি আপনার উপর ভরসা করছি না, আমি আইনের উপর ভরসা করছি। প্রীতির এই কথার পর সমস্ত রুমে যেন নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। প্রীতি চেয়ারের থেকে উঠে দাঁড়ালো, কিন্তু যাওয়ার আগে সে অমিতের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এদিকে অমিত প্রীতির দিকে তাকিয়েছিল। তাদের দুজনের মধ্যে এই দূরত্ব শুধু শারীরিক ছিল না, বরঞ্চ এই দূরত্ব ছিল ভাবনার দূরত্ব, এই দূরত্ব মানসিক দূরত্ব। প্রীতি সেখান থেকে চলে যাওয়ার পর অমিত নিজের চেয়ারে বসেছিল, কিন্তু সে নিজেকে স্বাভাবিকভাবে ধরে রাখতে পারছিল না। অমিত এখনও ওই ফাইলের দিকে তাকিয়েছিল, যেই ফাইলটা প্রীতি থানায় নিয়ে এসেছিল তাকে দেখানোর জন্য। অমিত ভাবছিল, যে মানুষটা একদিন আমার জীবনে সব থেকে কাছের ছিল, সে এত দূরে কিভাবে হয়ে গেল? আমি কি সত্যি এত বড় ভুল করেছি? আমার এই ভুল কি কখনো ক্ষমা পাবে না? থানায় যে সমস্ত স্টাফরা ছিল, যারা সব সময় এসপি সাহেবকে একজন দৃঢ় এবং শক্ত মানুষ হিসেবে দেখেছিল, তারা এসপি সাহেবের এই রূপ দেখে অবাক হয়ে গেছিল। প্রীতির ফাইলের দিকে তাকিয়ে অমিত ভাবতে লাগলো, এবার তার কাছে একটা বড় সুযোগ এসেছে। সে এবার প্রীতির কাছে যাবে এবং প্রীতির সুরক্ষা দেবে। সে এবার প্রীতিকে প্রমাণ করবে যে সে নিজের দায়িত্ব পালন করতে পারে। অমিত থানার কিছু কর্মচারীদেরকে ডাকলেন এবং বললেন, দেখুন, এই ঘটনাটি নিয়ে কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হোক এবং এটা সুনিশ্চিত করা হোক ওই এলাকায় যেন এর পরে কোনো মহিলা কোনোভাবে হেনস্থার শিকার না হতে পারে। এদিকে প্রীতি বাড়ি তো ফিরে এসেছিল, কিন্তু সে অমিতের কথার উপর বিশ্বাস করতে পারছিল না। অতীতের স্মৃতিগুলো যেন তার চোখের সামনে ভেসে উঠছিল। সেই দিন যখন সে নিজের সম্পর্ককে রক্ষা করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু অমিত কখনোই তার কথা চিন্তা করেনি। তার চিন্তাধারা, তার চাহিদা সব সময় অনেক অন্যরকম ছিল। প্রীতি মনে মনে সিদ্ধান্ত নিল, আমি অনেক কষ্ট করে এই জায়গায় পৌঁছেছি, এখন আমার জীবনে আর কারোর প্রয়োজন নেই। এখন আমি আর কারোর উপর নির্ভরশীল নই, সে অমিতই হোক না কেন। কিন্তু সেই সন্ধ্যায় অমিত প্রীতিকে ফোন করলো। সে প্রীতিকে ফোন করে বলল, দেখো প্রীতি, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, আর তুমি নিজের জায়গায় ঠিকও আছো, কিন্তু এবার আমি তোমার বিশ্বাস অর্জন করতে চাই। এটা শুধু আমার কর্তব্য নয়, এটা আমার তোমার প্রতি দায়িত্ববোধ। তুমি আমাকে একবার বিশ্বাস করো। তুমি দেখো, তুমি যেখানে থাকো সেখানে সব মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করা হবে। এর পরবর্তীতে সেখানে আর কোনোরূপ কোনো বেআইনি কাজ হবে না, কোনোরূপ কোনো সামাজিক অসুবিধা সৃষ্টি হবে না। প্রীতি বলতে লাগলো, দেখুন অমিত, এটা আপনার কাজ। আমি আশা করব আপনি এই কাজটা খুবই সততার সঙ্গে পূর্ণ করবেন, যেমনটা অন্যান্য অধিকারীরা করে থাকে। কিন্তু আমার জীবনে আপনার কোনো ভূমিকা আর শেষ নেই। দয়া করে এই বিষয়টা বোঝার চেষ্টা করুন। অমিত প্রীতির কথাগুলো চুপচাপ শুনল। সে এটা বুঝতে পারল, প্রীতির মনে তার বিরুদ্ধে যে তিক্ততা জন্মেছে সেটা এত সহজে মেটানো সম্ভব নয়। কিন্তু সে প্রতিজ্ঞা নিল, সে নিজের কর্তব্যকে সততার সঙ্গে পূরণ করবে। তবে অমিত এটাও খুব ভালো মতো জানত, এটা তার নিজেকে প্রমাণ করার সবথেকে বড় সুযোগ, প্রীতির কাছে আসার সবথেকে বড় সুযোগ। কারণ তার প্রতি প্রীতির এই ব্যবহার তার হৃদয়ে খুব ব্যথা দিচ্ছিল। এই ব্যবহার সে সহ্য করতে পারছিল না। অমিত অতি শীঘ্রই নিজের একটি টিমকে প্রীতির এলাকায় পাঠালো এবং ওই অসামাজিক কার্যকলাপের উপর নজর রাখতে বলল। অমিত ওখানে পেট্রোলিং বাড়িয়ে দিল এবং সে এটা সুনিশ্চিত করল যাতে প্রীতির সমস্যার সমাধান অতি শীঘ্রই করা যায়। অমিত বারবার একটাই কথা ভাবতে লাগলো, এবার সে প্রীতিকে এটা দেখাবে যে সে বদলে গেছে। এদিকে প্রীতি নিজের ঘরে বসে এই সমস্ত বিষয় লক্ষ্য করছিল। সে এটা লক্ষ্য করছিল যে অমিত কিভাবে তার কাছে আসার চেষ্টা করছে। প্রীতি ভাবতে লাগলো, অমিত কখনো আমার আবেগকে গুরুত্ব দেয়নি, আমাকে গুরুত্ব দেয়নি। আমি যখন তার জন্য সমস্ত কিছু ত্যাগ করে তার কাছে গেছি, সে আমার ভালোবাসার মর্যাদা দেয়নি। কিন্তু এখন তো আমার কাউকে প্রয়োজন নেই। এখন আমি প্রতিষ্ঠিত, আমি নিজে কষ্ট করে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। এখন আমার আর ওকে প্রয়োজন নেই। এদিকে অমিত কিছুদিনের মধ্যেই প্রীতির এলাকাকে শান্ত করতে প্রস্তুত হয়ে গেল।
কিছুদিনের মধ্যেই প্রীতির এলাকায় সমস্ত রকম অসামাজিক কাজকর্ম বন্ধ হয়ে গেল। কিন্তু অমিতের মনে তখনও শান্তি ছিল না। সে প্রীতির কাছে যেতে চাইছিল, তার সঙ্গে কথা বলতে চাইছিল। সে প্রীতিকে এটা প্রমাণ করতে চাইছিল যে সে পুরোপুরি বদলে গেছে। অমিত প্রীতিকে ফোন করে বলল, প্রীতি, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি তোমার কাছে এটা চাইছি না যে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি শুধু তোমাকে এটা বলতে চাইছি যে আমি বদলে গেছি। এখন আমি আর আগের মতো নই। এখন আমি নিজের দায়িত্ব বুঝতে শিখেছি। প্রীতি বলতে লাগলো, অবশ্যই এটা আপনার কাজ ছিল, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। কিন্তু এখন আমি আর কারোর উপর নির্ভরশীল নই, আমি নিজের লড়াই নিজেই লড়তে পারি। অমিত কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ফোন রেখে দিল। প্রীতির এই কথাগুলো অমিতের মনে যেন শুলের মতো বিঁধছিল। সে এটা বুঝতে পারছিল সে তার দায়িত্ব পালন করা সত্ত্বেও প্রীতির কাছে যেতে পারল না। অমিত তার পুরনো দিনের স্মৃতিতে হারিয়ে গেল। এমন একটা সময় ছিল যখন প্রীতি সব সময় অমিতের প্রাথমিক চাহিদা হতে চেয়েছিল, কিন্তু অমিত কখনোই প্রীতির এই কথাগুলোকে গুরুত্ব দিত না। সে সব সময় তাকে অবহেলা করত। অমিত সব সময় নিজের কাজেই ব্যস্ত থাকত। প্রীতির অনুভূতিগুলোকে সে ঠিকভাবে সম্মান করত না। কিন্তু আজ যখন সে প্রীতিকে কাছের করে পেতে চাইছে, তখন সে সেই সমস্ত অধিকার হারিয়েছে। অমিত এখন এটা বুঝতে পারছিল ওই সম্পর্কে সে শুধু প্রীতির কাছ থেকে নিয়েছে, তাকে কিছু ফেরত দেয়নি। অমিত এখন বুঝতে পারছিল যে সে যা করেছে সেটা সে নিজের জীবনের সবথেকে বড় ভুল কাজ করেছে, কারণ আজ তার জীবনে ভালোবাসার কোনো মানুষ নেই। প্রীতি কখনোই তার কাছ থেকে কিছু চাহিদা করেনি। সে শুধু চেয়েছিল যাতে অমিত তার পাশে থাকুক, তার ছোট ছোট চাহিদাগুলোকে পূরণ করুক, তাকে ভালোবাসুক, তাকে যত্ন করুক। কিন্তু অমিত কখনোই প্রীতির এই চাহিদাগুলোকে পূরণ করেনি। সে সব সময় নিজের কাজেই ব্যস্ত থাকত। কিন্তু আজ যখন সে নিজের জীবনে এত বড় পদ পেয়ে গেছে, তবুও তার জীবনে কোনো শান্তি নেই, কারণ তার জীবনে প্রীতি নেই। অমিত তারপর থেকে প্রতিদিন প্রীতির বাড়ির সামনে নিজের পুলিশ জিপে করে আসা যাওয়া করতে লাগলো। প্রীতি এই সমস্ত বিষয় লক্ষ্য করছিল। প্রীতি যখনই ঘর থেকে বাইরে বেরোতো, অধিকাংশ সময় সে দেখত অমিত সেখানে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু অমিতের এটা সাহস হতো না যে সে প্রীতির সঙ্গে গিয়ে কথা বলে, কারণ সে জানত একদিন সে প্রীতিকে অনেক অবহেলা করেছে। আর আজ যখন প্রীতি নিজের জীবনে এগিয়ে গেছে, তখন সে এইভাবে তাকে পিছুটান দিতে পারে না। এমনই একদিন যখন অমিত প্রীতির বাড়ির সামনে নিজের পুলিশ জিপের মধ্যে বসেছিল, তখন প্রীতি নিজের ঘর থেকে নিজের স্কুটি নিয়ে বেরিয়ে আসলো। প্রীতি অনুভব করলো যে অমিত তাকে দেখছে, কিন্তু অমিত তার সঙ্গে কথা বলতে গেল না। প্রীতি কিছুক্ষণ নিজের স্কুটি নিয়ে সেখানে দাঁড়ালো। তারপর সে মনে মনে ভাবল, হয়তো অমিতের মনে অনুশোচনা আছে, কিন্তু আমি নিজের জীবনে অনেক কষ্ট করেছি, অনেক ব্যথা সহ্য করেছি। এখন আমি নিজের জীবনে এগিয়ে গেছি। আমার বহু বছর পেরিয়ে গেছে নিজেকে স্বাভাবিক করতে, তাই এখন আমি আর সেই পুরনো দিনে ফিরতে পারবো না। এমনটা বলে সে স্কুটি চালিয়ে এগিয়ে গেল। আর অমিত বুঝতে পারল যে প্রীতি এখন অনেক এগিয়ে গেছে, সে আর নিজের পুরনো দিনের সঙ্গে জড়িত হতে চায় না। অমিত ভাবল সে নিজেকে এখন শুধুমাত্র সমাজ সেবার মধ্যেই নিমজ্জিত রাখবে। সে নিজের শাস্তি হিসেবে এই বিষয়টাকেই বেছে নিয়েছিল। অমিত মনে মনে বলল, যেই অমূল্য রতন একদিন আমার কাছ থেকে হারিয়ে গেছে, তাকে আমি আর দ্বিতীয়বার আমার জীবনে ফিরে পাবো না, এটা আমি বুঝে গেছি। কিন্তু আমি এ জীবনে সততার সঙ্গে নিজের দায়িত্ব কর্তব্য পালন করব। কয়েকদিন পর প্রীতি যখন নিজের ঘরে কিছু পাড়ার বাচ্চাদেরকে পড়াচ্ছিল, আসলে প্রীতির পাড়ার বাচ্চাদেরকে শিক্ষা দিতে খুব ভালো লাগতো। সে বিনামূল্যে পাড়ার বাচ্চাদেরকে পড়াশোনা শেখাতো। অন্যান্য দিনের মতো সেদিনও প্রীতি পাড়ার ছোট ছোট বাচ্চাদেরকে পড়াশোনা শেখাচ্ছিল। তখনই দুজন পুলিশ কর্মচারী তাদের পুলিশ জিপে করে তার বাড়ির সামনে এসে দাঁড়ালো। তারা জিপ থেকে নেমে একটি ফাইল
প্রীতির হাতে তুলে দিল। তারা বলতে লাগলো, প্রীতি ম্যাডাম, এসপি সাহেব বলে পাঠিয়েছেন যে আপনি যেই বিষয়ে অভিযোগ করেছিলেন সেই বিষয়ে আমরা কড়া পদক্ষেপ নিয়েছি এবং আমরা সুনিশ্চিত করেছি এই জেলায় এই ক্ষেত্রে যেন কোনো মহিলা কোনোভাবে হেনস্থা না হয়। প্রীতি যখন ফাইলটি খুলল তখন ফাইলে একটি চিঠি ছিল। প্রীতি চিঠিটি পড়তে শুরু করলো। তাতে এসপি সাহেব লিখেছিলেন, প্রীতি, হয়তো তোমার আর আমার পথ এখন অনেক ভিন্ন হয়ে গেছে। হয়তো আমি কখনোই আর তোমাকে কাছের করে পাবো না। আমি এখন এটা সুনিশ্চিত করব যেন আমি আমার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করি। অমিতের এই চিঠি পড়ে প্রীতি বুঝতে পারল যে অমিত অন্তর থেকে পরিবর্তন হয়েছে। সে এখন নিজের দায়িত্ব কর্তব্য বুঝতে শিখেছে। কিন্তু তারই সঙ্গে প্রীতি এটাও জানত যে তার পক্ষে এখন আর এই সম্পর্কে ফিরে যাওয়া সম্ভব নয়। কিন্তু তার মনে অমিতের জন্যে যে ক্ষোভ ছিল, যে বেদনা ছিল, সেই ক্ষোভ বেদনাও আজ শেষ হয়ে গেছিল। সে অমিতকে একজন সৎ এবং ন্যায়পরায়ণ এসপি হিসেবে সম্মান করতে শুরু করেছিল। বন্ধুরা, কিছু কিছু সম্পর্ক হয়তো পূর্ণতা পায় না, কিন্তু এই সম্পর্কগুলো সারা জীবন আমাদের অন্তরে একটি মধুর স্মৃতি হয়ে থেকে যায়। প্রীতি আর অমিতের এই সম্পর্ক শেষ পর্যন্ত দুজনের মনেই একটি মধুর স্মৃতি হয়ে রয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনারা কি মনে করেন, প্রীতির কি অমিতকে ক্ষমা করে দিয়ে তার কাছে ফিরে যাওয়া উচিত হতো, নাকি সে এখন যা করেছে এটাই তার পক্ষে সঠিক সিদ্ধান্ত ছিল? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, এই সকল কাহিনীগুলো আপনাকে বিরক্ত করার জন্য অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয় না। এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করতে পারেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।